যেটাকে বাস্তবায়ন করাটা রিয়েলি ডিফিকাল্ট হবে। সবচেয়ে বড় হলো বাজেটে রিসোর্স মোবিলাইজেশন। দ্রুত প্রজেক্ট পাস করবে, দ্রুত পারমিশন দেবে। 10 ঘাটে বিজনেসম্যানকে যেতে হবে না, 15 ঘাটে। আমি তো এখনো গ্যাস পাই না, 30% অফ দ্য আমার প্রোডাকশন কমে গেছে। ব্যাংকের আরো কিছু পরিবর্তন দরকার। তো এটা তো যে কোনো লোক, উনিও দিতে পারবেন 2600 কোটি টাকা, একটা ব্যাংক নিয়ে নিতে পারবেন। এটা তো হয় না। এটা কেন হঠাৎ করে তাদের মাথায় ঢুকলো যে আমরা পুরনো মালিকদের দিতে পারবো? আর যারা অসৎ তাদের যতই বেতন বাড়ান তা কোনো আসে যায় না। এই বেসটা না বাড়ালে কোনোদিন ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে না। 6-4.5% ট্যাক্স জিডিপি দিয়ে আপনি করবেনটা কি? দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশালে। আপনারা জানেন যে গতকাল অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেট পেশ করেছেন এবং মোটামুটি চিরায়ত রীতি মেনেই আজ তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বাজেট বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন। এরই মধ্যে বাজেটের বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন সংস্থা, ব্যক্তি পর্যায়েও আলোচনা হয়েছে, সমালোচনা, বিশ্লেষণ হয়েছে। আজকে অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করব তাদের মাধ্যমে বাজেটের আরও অন্তর্নিহিত বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে আনার জন্য। আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক অর্থ উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের এবং সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং আছেন মীর মোহাম্মদ নাসির হোসেন, তিনি সাবেক সভাপতি এফবিসিসিআই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার, গত বছর এই সময়টায় আপনি অন্য একটা জায়গায় ছিলেন। আপনি আসলে চেয়ারের ওই পারে ছিলেন, টেবিলের ওই পারে ছিলেন। ঠিক এক বছর পরে এসে আপনি নতুন একটা বাজেট মূল্যায়নের পর্যায়ে। যদি আমি অল্প কথায় বলি যে কেমন বাজেট হলো, আপনার সাথে একটু কম্পেয়ারও জানতে চাইব। আমি যেটা মনে করি যে বাজেটটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ডেফিনেটলি এটা পলিটিক্যাল ম্যান্ডেট এবং পলিটিক্যাল রিফ্লেক্ট করবে। অতএব এক্সপানশনের বড় বাজেট হবে, এটা আশা করা যায়। এটার ব্যাপারে আমার কোনো ইসে নাই। আর এটা আমি ওভারঅল মোটা দাগে এটা জনতুষ্টিমূলক বাজেট, পপুলিস্ট আমি বলবো বাজেট, এবং সবাইকে খুশি করার চেষ্টা করা হয়েছে। মোটামুটি সবাই আপাত দৃষ্টিতে সবাই খুশি। আর ব্যবসায়ীদের প্রতি একটা বিশেষ নজর দেওয়া হচ্ছে, এটা ঠিক, ব্যবসাকে উজ্জীবিত করা। কিন্তু আমার সবচেয়ে একটা ইস্যু হলো, একটা আশঙ্কা যেটা হলো, যেটাকে বাস্তবায়ন করাটা রিয়েলি ডিফিকাল্ট হবে। এবং বাজেট বাস্তবায়ন যদি আমরা না করি, তবে আমাদের সাধারণ মানুষের মনে যে একটা প্রত্যাশা থাকে, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম, আমাদের মধ্যে প্রত্যাশা এতটাই সেজন্য যে আমরা সংস্কার করব, কিছুটা ঠিকঠাক করবো অর্থনীতি। তো এখন তো প্রত্যাশা অনেক, এবং যদি আপনি না কিছুটা অ্যাটলিস্ট কিছুটা তো আপনি বাস্তবায়ন করবেন, বেশ এটা না করলে কিন্তু ডিফিকাল্ট। তো আমার মনে একটা চ্যালেঞ্জ বেশি। আমি বলি চ্যালেঞ্জটা কোন কোন জায়গায়। একটা হলো, সবচেয়ে বড় হলো বাজেটে রিসোর্স মোবিলাইজেশন। সম্পদ ডোমেস্টিক, স্থানীয়, আর বাইরে থেকে ধার করে আনবেন, এই একটা। আর তারপরে হলো অ্যালোকেশন, প্রায়োরিটিস। বিরাট একটা শপিং লিস্ট থাকবে, বহু কিছু করব, এটা ঠিক না। 20টা আছে, 20টার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু সেই 20টা তো আমার মনে হয় না প্রায়োরিটি হিসেবে 20টাকে সব করা যাবে। তৃতীয়ত হলো বাজেট যে অ্যালোকেশন করবেন, এটা ইউটিলাইজেশনটা। স্বাস্থ্য মন্ত্রণালয় আপনি দিচ্ছেন, এডুকেশনে দেবেন, এগুলি আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য জায়গায় তো খরচও ঠিকভাবে করতে পারে না, সময় মতো করতে পারে না। অতএব সামর্থ্য, এবং সবচেয়ে বড় হলো টাকাটা দিয়ে আপনি মনিটর কীভাবে করবেন। ওই আইএমইডির মনিটরিংয়ে কাজ চলবে না। মন্ত্রণালয়ের যে সমস্ত সেল আছে ওরা তো করবে না, কারণ ওদের নিজেদের প্রজেক্ট, ওরা মনিটর করে, ওরা খুব সেভাবে অবজেক্টিভলি মনিটরও করবে না। অতএব এই জিনিসগুলি আমরা ঠিক না করি। অতএব সেটা এখন মেইন জিনিস হলো ম্যানেজমেন্টের অ্যালোকেশন করলাম, সেটা কীভাবে ইউটিলাইজ করবে সেটা মনিটর করা। আর একটা টাইম ফ্রেম থাকতে হবে। প্রজেক্ট 3 লক্ষ কোটি টাকা, এর মধ্যে প্রজেক্টগুলো যদি আপনি সময় মতো অ্যাটলিস্ট 80-70% যদি শেষ না করে, আগের মতোই হবে। 2 বছরের প্রজেক্ট, 10 বছর, আমি ইভেন 15-20 বছরের প্রজেক্ট দেখতে আছে। তার মানে কি, আইদার এই প্রজেক্টগুলো ফেল্ড নিড না, কোনো কারণে না হয়েছে, রোদ নাই। অতএব আমার মনে হয় এই সমস্ত অ্যাভয়েড করতে হবে। এগুলো কিন্তু খুব কঠিন কাজ না। এই 10টা প্রায়োরিটির মধ্যে আমি দেখলাম স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রক্রিয়া, এটা আগেও অটোমেটিক্যালি আলোচিত আসবে। হয়েছে। এগুলির জন্য কিন্তু আলাদা আপনাকে একবার সে বসে থাকতে হবে যে স্বচ্ছতা করবে, এটা না। মেইন হলো সেক্টরাল জিনিসগুলো, কর্মসংস্থান, কৃষি, তারপরে আপনার টেকনোলজি, ব্যবসা। আর সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশের সাথে যে রেগুলেটরি রিজিম, মানে আমাদের অনেক ল, অনেক কিছু করে,
বেশিরভাগ কিছু খুব ফ্রেন্ডলি না। মানে এমন আইন আইন কিন্তু মোটামুটি আপাত দৃষ্টিতে ফ্রেন্ডলি, কিন্তু যারা এটা প্রয়োগ করে আইনের প্রয়োগটা ব্যাপারে তারা কিন্তু ঠিক ঠিক সেই স্পিরিটে করে না। Right. কারণ অনেক রকম ইজ বাটস, আর সবচেয়ে বেশি ডিসক্রিশনারি পাওয়ারটা। এখন এইটা যদি আমরা ঠিক না করি, আমি বৎসওয়ানার একটা এক্সাম্পল দিই, অনেক পেছনে ছিল আফ্রিকা, ওটার এত উন্নতি করেছে কারণ কি জানেন? অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। মানে দ্রুত প্রজেক্ট পাস করবে, দ্রুত পারমিশন দেবে, 10 ঘাটে বিজনেসম্যানকে যেতে হবে না, 15 ঘাটে। অতএব এইগুলি করা কিন্তু এখন সহজ, এই গভর্নমেন্টকে দিতে। স্যার, আমি আপনার বাজেটের সাথে একটু কম্পেয়ার করব। যেহেতু এইটা পপুলিস্ট বাজেট এবং আপনি আপনার সময় বাজেটের আয়তন কমিয়েছিলেন, তার মানে ওটা প্রকৃত বাজেট হিসেবে যাতে বাস্তবায়ন করা যায় এরকম একটা লক্ষ্য আপনার ছিল। কিন্তু আপনার বাজেটই যদি আমি 11 মাস পরে এসে মূল্যায়ন করি, সেটাও কিন্তু বাস্তবায়ন থেকে বেশ খানিকটা দূরে। সেটা এডিপির ক্ষেত্রে হোক, রাজস্ব আয়ের ক্ষেত্রে হোক, বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়ন তো একেবারে নিচের দিকের যারা তাদের মধ্যে একটা। তো আপনি এত প্রকৃত প্রক্ষেপণের চেষ্টা করেও এত দুরবস্থা কেন হলো? সেটা প্রথমত পারি নাই আমরা। এটা একটা প্রথম হলো যে 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 সামর্থ্য ক্যাপাসিটি, ওই দিকে আমরা কিন্তু খুব বেশি নজর দিইনি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, তারপরে প্রসিজিওরের ব্যাপারগুলো, প্রকিউরমেন্ট পলিসি ধরুন, তারপরে ইমিডিয়েটলি প্রজেক্ট যে আপনার মনিটর করবে, এইগুলোর দিকে খুব বেশি যে বৃষ্টি দিয়েছে আমরা না। আমরা মোটা দাগে কতগুলো রিফর্মের জন্য চেষ্টা করেছি। এটা ব্যাংকিং সেক্টরে আমরা অনেক ব্যস্ত ছিলাম, আরও থেকে এনবিআর নিয়ে। অতএব এইটাতে হলো কি, আমরা তখন ওই ম্যানেজমেন্ট ইস্যুটা, মানে বাজেট বা যে কোনো ইকোনমিক ইস্যু হলো ম্যানেজমেন্ট হলো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনি সেই জিনিসটা কিন্তু আমরা সে দৃষ্টি দিই। সেজন্য বাজেটে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন আগে যে প্রোগ্রাম ছিল এইচপিএসপির আন্ডারে, সেই প্রোগ্রামটা ইসে করলো, তার মধ্যে অল্টারনেটিভ প্রোগ্রাম বা স্বাস্থ্য মন্ত্রণালয় করার কথা ছিল স্পেসিফিক, সেটা তারা করে নাই প্রায় 6 থেকে 8 মাস। মানে ওটা তো ডিলে, এটা তো এখন অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার না। তারপরে অনেক টাকা কিন্তু খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনারা রাজনৈতিক সরকার ছিলেন না, ফলে জবাবদিহিতারও একটা ঘাটতি কি আপনাদের মধ্যে ছিল, বা আপনারা কি ওটা করতে চান? সেটা না, রাজনীতি যেটা ছিল না, আমরা এসে আমরা যে চাপ অনুভব করা যায় একটা, যে সেটা আমরা আমরা চাপ অনুভব করেছি, সাধারণ মানুষের চাপ, বা বিভিন্ন জায়গায় স্কলাররা যা যা টক সাথে বলছে এটা করতে পারছেন না, এটা করতে পারছে সেইটা। কিন্তু যেটা আসলে যেটা হলো একটা কর্পোরেট বডি, ব্যবসার কিছুটা এসে করেছে, কিন্তু পলিটিক্যাল চাপটা সবচেয়ে বড় বেশি। স্যার, আমি আবারও আসবো মীর নাসির হোসেন, বলা হচ্ছে যে মোটামুটি এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ব্যবসা বান্ধব একটা বাজেট এবছর মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন। আপনারা কতখানি খুশি? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর দিতে যে কিছুটা আমার বিব্রত বোধ করছি, কেন একজন সাবেক অর্থ উপদেষ্টা রয়েছে। প্রত্যেকটা বাজেটের একটা দর্শন থাকে, ফিলসফি থাকে। এই বছর অর্থমন্ত্রী যেটা মহোদয় যেটা চেয়েছিলেন, একটা ইনক্লুসিভ বাজেট করা যায়, সবাইকে যাতে অ্যাড্রেস করা যায়। সবাইকে খুশি করা তো সম্ভব না, অ্যাড্রেস যাতে করা যায়, সেই জিনিসটার প্রতিফলন কিন্তু বাজেটে রয়েছে। আর একটা জিনিস হলো, দীর্ঘদিন পরে আমি একটা অনুভব করছি ব্যক্তিগতভাবে, যে ব্যবসায়ীদের কিছু কথাবার্তা আমরা তাদের কর্ণকুহরে পৌঁছতে পেরেছি। এইটা তার মানে হচ্ছে, আপনি দেখেছেন আমরা একটা দীর্ঘদিন দিয়ে একটা ফাইট করে এসেছিলাম যে টিডিএস, ডিডাক্ট ট্যাক্স সোর্স, সেটা ফাইনাল অ্যাসেসমেন্ট করে দেওয়া হতো। এটা তো ক্ষেত্র বিশেষে বিভিন্ন পার্সেন্টেজ থাকে, কোনো সময় কোনো সেক্টরে 2%, 5%, 7.5%, এটা ফাইনাল করে দেওয়া হতো। যেটা হতো সেটা ইফেক্টিভ ট্যাক্স কিন্তু অনেক বেশি হয়ে যেত। আমার যদি ধরি, এর আগের বাজেটগুলিতে মানে 30% ম্যাক্সিমাম ইনক্লুডিং সারচার্জ ছিল, 27 থেকে অ্যাড করে 3%, তার থেকে অনেক বেশি, ইভেন ডাবল হয়ে যেত। কারণ আমি আয় না করে কিন্তু ইয়ে দিচ্ছি, ট্যাক্স দিতে। ইনকাম ট্যাক্সের ফান্ডামেন্টাল জিনিস, আমি আয় করবো, আমি কর দেব, কিন্তু সেটা ছিল না। এইবার প্রভিশন করা হয়েছে, এর সুফল আমরা আশা করি পাবো। কারণ আমরা চাই যে ইয়ারলি অ্যাসেসমেন্ট হবে, আমার যদি বেশি ট্যাক্স দিতে হয় আমি দিব, আর আমি যদি বেশি ট্যাক্স না দিয়ে বেশি দিয়ে থাকে আগে, সেটা সমন্বয় করবো। সমন্বয়ের থেকেও আমি বলবো যে ফেরত দেওয়া। সমন্বয় এমন একটা জিনিস, এই দীর্ঘমেয়াদী, কবে হবে, কখন হবে, এটা আমরা চাই যে ইমিডিয়েট একটা অ্যাকশন, সেটা ইমপ্লিমেন্টেশনের সময় আমরা বুঝতে পারবো। তারপরে অনেকগুলি ইন্ডাস্ট্রিকে মানে আপনার অ্যাড্রেস করা হয়েছে, যেমন দেশীয় পর্যায়ে ভোজ্য তেল যদি উৎপাদন করা যায়, সেখানে করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে।
তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ র ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয়েছে, তারপরে হেলথ মানে মানুষের সাধারণ মানুষের জন্য কতগুলো জিনিস আছে, 60টা নিত্যপণ্যের চাল যে ডাল কর ছাড়ের এগুলো কর শুল্ক কমানো হয়েছে। তারপরে মানে হেলথ সেক্টরে যেটা সেটা হচ্ছে ডায়ালিসিস, তারপর ক্যান্সার, হার্টের রিংয়ের একটা হার্টের রিংয়ের এইগুলির উপরে অ্যাড্রেস করা হয়েছে। আবার তরুণ উদ্যোক্তাদের কিন্তু অ্যাড্রেস করা, যেমন ফ্রিল্যান্সারদের আয়টা করমুক্ত রাখা হয়েছে। এগুলো তো ছোট ছোট বিষয় আছে। আমাদের এখন চিন্তা তো বড় চিন্তা হলো বিনিয়োগের ক্ষেত্রে, কারণ কর্মসংস্থান আমাদের স্থবির হয়ে আছে। সো বড় বিনিয়োগ না আসলে কর্মসংস্থানের এই সংকটটা সমাধান হবে না। এই বাজেটের পর আপনি একজন উদ্যোক্তা হিসেবে কি ফিল করছেন যে আপনি এখন একটা বড় বিনিয়োগে যাবেন বা সেই সাহসটা করতে পারছেন কি? না, কারণ হচ্ছিল সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। কারণ হচ্ছিল যে আমার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার। ইনভেস্টমেন্ট করতে হলে আমার গ্যাসের যে এনার্জির সিকিউরিটি, আমি তো এখনও গ্যাস পাই না। 30% অফ দ্য আমার প্রোডাকশন কমে গেছে, আমার বলে অনেকেই। তারপরে এই জিনিসটা ফান্ডামেন্টাল আপনাকে এনার্জি এটা অ্যাসিওর করতে হবে, যাতে এনার্জি না থাকলে আমি তো কলকারখানা চালাতে পারবো না। 2 নম্বর হচ্ছে যে ব্যাংকের আরও কিছু পরিবর্তন দরকার, যেমন নীতি সহায়তা, নীতি সুদ 10% নিয়ে যাওয়া হয়েছে। ইন্টারেস্ট রেটটা একটা ফান্ডামেন্টালের উপর কাজ করা হয়েছে ইনফ্লেশন কমানোর জন্য, সেটা হলো ইন্টারেস্ট রেট বাড়িয়ে। তাতে হচ্ছিল কি, আমরা 5-6% ইন্টারেস্ট রেট বেড়ে গেলে সেটা কিন্তু বহন করা আমাদের জন্য বড় ধরনের চাপ পড়ে। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে আপনার ক্লাসিফিকেশন রুলটা চেঞ্জ করে 3 মাসে নিয়ে আসা হয়েছে। সেই জন্য আপনি দেখেছেন গত প্রান্তিকে 300 কত কোটি টাকা হয়েছে, এটা হয়েছে 31,000 কোটি টাকা বেড়েছে ডিউ টু দিস রিজনস। আর সরকার যদিও কতগুলি প্রণোদনার প্যাকেজ দিয়েছে সেন্ট্রাল ব্যাংকের থেকে, সেটা হয়তো ভিন্ন। তার মানে আমরা কি বলবো যে বাজেটটা ব্যবসা বান্ধব হয়েছে কিন্তু বিনিয়োগ বান্ধব হয় নাই? ব্যাপারটা কি এরকম? না, এখানে যেটা করেছে সেটা হচ্ছিল তারা তো মানে গ্যাসের উত্তোলনের ব্যাপারে কিছু রূপরেখা তারা দিয়েছে, ডোমেস্টিক দেশীয় উৎস থেকে উত্তোলনের ব্যাপারকে শক্তিশালী করা এবং অফশোরে আপনার প্রোডাকশন শেয়ারিংয়ের কন্ট্রাক্ট ইয়ে করেছে। এটা তো একদিনে হবে না। যে পুঞ্জীভূত সমস্যাটা, আপনি 15-16-17 বছর ধরে আপনি গ্যাস উত্তোলনের কোনো প্রচেষ্টাই নেননি, তো সেখানে একদিন এরকম একটু দীর্ঘমেয়াদে ওভারনাইট পাওয়া কথা সম্ভব না। আমরা হলো অন্ততপক্ষে সরকার যেহেতু তার রিজার্ভের পজিশন ভালো এখন, সেখানে যাতে এলএনজিটা সময় মতো আমদানি করে যেটুকু গ্যাপ রয়েছে সেটি যদি পূরণ করতে পারে সরকার, তাহলে কিন্তু এর সুফল এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো যাতে সার্ভাইভ করতে পারে। আমি আবারও আসবো স্যার, একটা বড় টার্গেটের জায়গা, সেটা আপনাকেও আমি অ্যাড্রেস করতে চাই যে আপনি যখন বাজেট দিলেন ইনফ্লেশনটাকে 7.5-এর মধ্যে নিয়ে আসবেন এরকম একটা লক্ষ্য ছিল। এবারও অর্থমন্ত্রী সে পথেই হেঁটেছেন, কিন্তু আপনার বাজেট দেওয়ার পর থেকে 10 মাস আমরা দেখলাম যে সেটা মোটামুটিভাবে 9.5, 10, 8-এর ঘরে কিছুটা নেমেছিল, এখনো কিন্তু স্যার আবারও ঊর্ধ্বমুখী এবং 10-এর দিকে আবার যাচ্ছে এরকম একটা। এইটা আসলে আমরা টার্গেটটা যে নেই, আমরা কি বাস্তবিক হিসাব নিকাশগুলো করছি না, করে নিচ্ছি না, নাকি আসলে নেওয়ার জন্য নিচ্ছি? না, আমি মনে করি যেভাবে আমরা অ্যাকশনগুলো না হচ্ছিল 14 থেকে আমরা কমিয়ে নিয়ে আসছিলাম প্রায় 8.5, 8.6-7 হলো, তারপরে শুরু করলো। এটা অনেকে শুধু বলে যে মনিটারি পলিসি টাইট হয়েছে, এটার জন্য না, দ্যাটস নট ট্রু। মনিটারি পলিসি টাইট হয়েছে, পলিসি রেট বেড়েছে, এটা ঠিক, এটা ডিমান্ড সাইডটা কিছুটা কন্ট্রোল, কিন্তু ইনফ্লেশনটা এটা খুব খালি চাহিদা এবং সাপ্লাই সাইডটা না। সাপ্লাই আমরা অবশ্য চেষ্টা করেছি সাপ্লাই চেনটা যেন রেস্টোর করা, কোনোকে না ভাঙে, বাইরে থেকে ইম্পোর্ট যথাসম্ভব আনা, যেটা আমরা এসেনশিয়াল ইসের ব্যাপারে আমরা করেছি। আরেকটা হলো ডায়নামিক্সটা, মার্কেট ডায়নামিক্স। আপনি দেখবেন থাকা সত্ত্বেও, জিনিসপত্র থাকা সত্ত্বেও জিনিসপত্রের দাম বাড়ে। বাংলাদেশে এটা সব পৃথিবীর কোনো দেশে হয়। এটা একটা হলো কি, এই যে আমাদের যে মার্কেটিং ইস্যুতে যে বেগুন উৎপাদন করে, যে ধরেন আপনার মহাস্থানগড়ে যে বেগুনের পাইকারি দর যেটা হয় ঢাকা আসতে 5 গুণ হবে, কেন 5 গুণ হওয়ার কোনো কারণ আছে না? বগুড়ার পর আসতে একদম ট্রাকটা ধরবে, সেখানে তাকে কয়েক হাজার টাকা দেবে, গাবতলিতে আসার পর আরেকজন একটু কিছু বলবে। অত এই যে মধ্যস্বত্বভোগী লোকজনের যে দৌরাত্ম, হ্যাঁ মিডলম্যানের দরকার আছে, আপনার যারা লোড করবে আনলোড করবে, একেবারে আপনি তো গ্রোয়ার আর একদম যে বিক্রি করবে তার মাঝে তো লোক থাকতে হবে। কিন্তু এইটা একটা বড়, এবং এইটা ভাঙার জন্য কিন্তু ওই
ভোক্তা অধিকার সংস্থা ম্যাজিস্ট্রেট দেওয়া হয় না। এটা জন্য আমি প্রায়ই বলেছি যে ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য কিন্তু একটা রাজনৈতিক এবং এটা একটা প্রেশার গ্রুপ দরকার। এবং পলিটিক্যাল গভর্নমেন্ট সুবিধা কি, এমপিরা লোকাল লোক, এমপিরা মনিটর করতে পারে। আমরা দায়িত্ব দিয়েছিলাম ডিসিদেরকে, তাই না? কিন্তু ডিসিরা তো ওটা তাদের মেইন প্রাইমারি জব না। তারপরে আপনার লোকাল কমিশনার আছে, তারা আছে, বাজারের আশেপাশে যারা পলিটিক্যাল ইস্যুগুলি তারা করতে পারে। কারণ এটা কিন্তু ইজি পলিটিক্যাল গভর্নমেন্ট। কারণ বাজারে 3 ভাগে ভাগ হয় ফুটপাত। একটা হলো ক্ষমতাশীল, একটা আগের ক্ষমতা, আর পাড়ার আশেপাশে যারা চাঁদাবাজ আছে। আপনি গিয়ে দেখেন, আমি তো কয়েকবার গিয়ে দেখি কেউ ভাগ হয়। অতএব এটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে শুধু ওই সাপ্লাই সাইড ডিমান্ড সাইড সিম্পলভাবে দেখা বাজারটাকে, আর বাজার নিয়ন্ত্রণ তো করতে পারবেন না, নিয়ন্ত্রণ করা ঠিকও না। বাজারটা ডায়নামিক্স চলবে। আপনি যখন বাজার যখন শর্ট পরে বাজারের দাম বাড়বে, কিন্তু শর্টেজ ছাড়াও তো দাম বাড়ে। আর এতে ইম্পোর্ট ইনফ্লেশন হয়, সেটা হলো অন্য জিনিস, সেটা বিয়ন্ড আবার এসে কন্ট্রোল। তার মানে আপনি এবারের অর্থমন্ত্রী প্রক্ষেপণটা নিয়েও কি আমি আশাবাদী। আমি মনে করি 7.5 করে যে প্রোভাইডেড, আমি তো কালকেও বলেছি যে আবার আমরাও বলেছিলাম 7.5। ইনফ্যাক্ট আমরা যখন আলোচনা করি বাংলাদেশ ব্যাংকের সাথে, আমরাও যে আমরা 7.5 পৌঁছাতে পারবো। কিন্তু আমার যেটা করতে হবে, আমি একটু আশঙ্কা প্রকাশ করেছি, আমরা দ্রুত কিন্তু এই পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাকশনগুলো নিচ্ছে না। ব্যাংকিং সেক্টরে 3 মাস হয়ে গেল, 5টা ব্যাংকে আপনার একটা করা হলো, এটার প্রশাসক নিয়োগে কত রকম কিছু হচ্ছে। এখন দরকার ইমিডিয়েটলি কতগুলো অ্যাকশন নেওয়া শক্ত হাতে। এটা না করলে কিন্তু সিমিলারলি ইনফ্লেশনের ব্যাপারে, তারপর সাপ্লাই চেনটা রেস্টোর করে, ব্যবসায়ীদের নানা রকম বাধা এসে আছে। অতএব এগুলিতে ইমিডিয়েটলি না নেয়, প্রথম দিক থেকে যদি অ্যাকশনগুলো না নেয়, দেরি করলে স্যার সমস্যাটা বাড়তে পারে, কমপ্লিকেটেড হবে আরো বেশি। আপনি ব্যাংক খাতের কথা যেহেতু বললেন, 5টা ব্যাংক একীভূত করার যে উদ্যোগটা, এটি কি যৌক্তিক ছিল বলে আপনার মনে হয়? এটা যৌক্তিক ছিল, বাট ডিফিকাল্ট 5টা। কিন্তু যৌক্তিক ছিল এই জন্য যে আপনি 5টা ব্যাংকের অবস্থা দেখেন, মানে কোনো ক্রমে আমরা তো অ্যাসেস করে দেখেছি, আপনার অ্যাসেট কোয়ালিটি রিভিউও তারা করেছে, কোনোভাবে আনা যাবে না। একটা ব্যাংক আছে তো 82% তার খেলাপি, মানে নাই টাকা। অতএব আপনি কী করবেন, কত টাকা আমাদেরকে একটা প্রক্ষেপণ করতে কয় লক্ষ কোটি টাকা দিতে হবে ব্যাংকে, 1.5 লাখ কোটি টাকা তাদের খেলাপি টোটাল সম্ভব না। অতএব আমরা ভাবলাম যে এই 5টাকে আমরা একটা করে ভায়াবল করা যায়, এটা ভালো একটা ব্যাংক হবে। এবং সেটার জন্য আমরা মোটামুটি অর্থ মন্ত্রণালয়তে 20,000 কোটি টাকা দেওয়া হলো, আর ডিপোজিট ইন্স্যুরেন্সে 12,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। অতএব এটা ডিফিকাল্ট, কিন্তু করা যায়। এটা যেটা আপনি দেখেন ইন্ডিয়াতে করেছে, তো ইন্ডিয়াতে এতগুলো ব্যাংক আছে আর এখন আর নেয়, কারণ অনেক কমে গেছে তো ব্যাংক। মোটা দাগে ব্যাংক খাতের উপর সাধারণ মানুষ এবং উদ্যোক্তাদের আস্থা, আপনারা তো 1.5 বছরের উপরে ছিলেন, আপনি কি ফেরাতে পেরেছেন বলে মনে করেন? কিছুটা ফেরার পথে, একেবারে ফেরাতে পারিনি, কারণ ওরা যখন দেখছিল যে 5টা ব্যাংক আমরা কি করছি, তারপর ইসলামী ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংকটা আরেকটু প্রকট হয়ে যাওয়ার সমস্যাটা তখন আমাদের সময় এতটা ছিল না, যে মোটামুটি যারা চেয়ারম্যান এমডিরা ম্যানেজ করছিল। অতএব সেই সময় একটু আস্থা আসছিল যে না, আপনি ডিপোজিট রেট কিন্তু বাড়ছিল, আপনি দেখেন মানে ডিপোজিট অবশ্য সোনালী ব্যাংক ট্যাঙ্ক বেশি প্রেফার করতো গভর্নমেন্ট ব্যাংক দেখে, কিন্তু তবুও কিন্তু বেটার ছিল, একটু বেটার। যেটা ফরেন এক্সচেঞ্জের ব্যাপারেও কিন্তু আপনি দেখেন এক্সপেকটেশনটা ভালো ছিল। কিন্তু এখন কিন্তু যে আমরা চিন্তা করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর একটু কিন্তু গতি পাবে, কিন্তু সেটা উল্টা দিকে আমি একটু শঙ্কাবোধ করছি যে গতিটা পাওয়ার মতো। এই বাজেটে কি এরকম কোনো ইন্ডিকেশন, প্রত্যাশিত ইন্ডিকেশন আপনি পেয়েছেন যে ব্যাংক খাত সংস্কার এই সরকার, আপনি যেটা বললেন যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ব্যাপার, সেগুলো আছে এর মধ্যে? একটাই সে পেয়েছি যে ওই যে আমরা বলেছিলাম যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে আমরা বলেছিলাম যে এটাকে একটা স্ট্র্যাটেজিক পার্টনারকে দেওয়া হবে, এটা বলেই আমরা 3 বছরের মধ্যে আমরা দিয়ে দেবো এই ব্যাংকটাকে। কিন্তু হঠাৎ করে একটা ক্লজ দিল যে 7.5%। আমি ক্যালকুলেট করে 2600 কোটি টাকা, তারপরে আবার প্রমিস করে দেবেন, তো এটা তো যে কোনো লোক উনিও দিতে পারবেন, 2600 কোটি টাকা একটা ব্যাংক নিয়ে নিতে পারবেন, এটা তো হয় না। এটা কেন হঠাৎ করে তাদের মাথায় ঢুকলো যে আমরা পুরনো মালিকদের দিতে পারবো? এটা ঠিক হয়নি। এবং স্ট্র্যাটেজিক পার্টনার পাওয়া যেতে, কিন্তু এটা এখনও সে আছে। আমিও সেই ইন্ডিকেশন পেলাম যে ওই ক্লসটা বোধহয় আর বাংলাদেশ ব্যাংক বোধহয় বলছে ওটা রাখবে না, ওটা উঠিয়ে দেবে। এটা আর দ্রুত প্রশাসকগুলো নিয়োগ করা, এবং মোটামুটি কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক এক্সারসাইজ কিন্তু বাংলাদেশ ব্যাংক করেছে। কিন্তু কী কী নর্মসগুলো আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের ডিটেল, ওদের কাছে কিন্তু সমস্ত কিছু ওয়ার্কআউট করা আছে। আর কয়েকটা ব্যাংক একবার যেটা ডুবে গেছে একেবারে, সেইগুলোকে একটু পরে সময় নেবে। আছে কয়েকটা ব্যাংক যেটাকে আর কোনোভাবে উদ্ধার করা যাবে, সেটাকে
বাংলাদেশ ব্যাংক আমরা চিন্তা করছি, এটা পরে বলবো, কারণ ডোমিনো এফেক্ট হবে। তো ওই ব্যাংকটাকে যদি একেবারে অ্যাবান্ডন করি তখন অন্যদিকে লোকজন অন্যদিকে দৌড় এটা দেবে। চলে যাবে। নাসির হোসেন, আপনি ব্যাংকের সাথে তো দুইভাবেই জড়িত, উদ্যোক্তা হিসেবেও জড়িত এবং একই সাথে ব্যবসা করতে গিয়েও আপনাকে বিভিন্ন ব্যাংকের কাছে যেতে হয়। ব্যাংক ব্যবস্থার এখন যে সংকট যতটা গভীর, ততটা অর্থমন্ত্রীর বক্তৃতায় কি সমাধানের উদ্যোগ পাওয়া গেছে দেখেছেন আপনি? খুব পরিষ্কার না থাকলেও একটা ট্যাসিড কয়েকটা জায়গা আছে যে অর্থনৈতিক সংস্কারটা মানে অ্যাড্রেস করবেন তারা। আজকে আমি প্রেস কনফারেন্স শুনছিলাম, সেখানে এই ইস্যুগুলি এসছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নরকে প্রশ্ন করা হয়েছে যে মার্জার ব্যাংকগুলি কেন কাজ করতে পারছে না, তিনি একটা বিশদ ব্যাখ্যা দিয়েছেন। তো সেখান থেকে বোঝা যায় সরকারের একটা সদিচ্ছা আছে। কিন্তু আমি যেটা মনে করি যে আমার কথা বলতে একটু অসুবিধা হয় কি, আমি ওয়ারিং টু হ্যাটস। আমি একদিক থেকে ব্যাংকের উদ্যোক্তা, আর একদিক থেকে হচ্ছিল যে আমি ব্যাংকের গ্রাহক, বড়োয়ার ব্যাংক গ্রাহক। আমার তো ব্যাংকটা মূল ব্যবসা না, আমার মেইন স্ট্রিম অফ বিজনেস হচ্ছিল আমার অন্য যেগুলি। তো সেখানে আমাকে প্রতিনিয়ত ব্যাংকে যেতে, ব্যাংকের লোন নিতে হয়। এখানে যে জিনিসটা দেখছি যে মানে এক দল লুট করে নিয়ে চলে গেছে, তখন সেই যে পারসেপশনটা এখন সব ব্যবসায়ীদের উপরে এসে পড়েছে। এখন সতর্কতার মূলক ব্যবস্থা নিতে যায় ওভার, মানে ধরে আনতে গেলে বেঁধে আনছে এই অবস্থা। সেখানে আপনার ক্রেডিট ফ্লোরে দেখেন 4.7% চলে এসছে। তো আর ব্যাংকগুলিও একটু কমফোর্টেবল জোনে থাকার চেষ্টা করছে। কী জন্যে? তারা যদি দেখে যে ট্রেজারি বিল, গভর্নমেন্ট বন্ড, এইগুলি নিয়ে যদি তারা লাভ করতে পারে, কেন একটা রিস্কি প্রাইভেট সেক্টর যাকেই দিই, দের ইজ অ্যান এলিমেন্ট অফ রিস্ক ইজ দেয়ার। তো সেইটা করবে, যার জন্য আপনি দেখবেন যে এবছর 50-60-70%ও কোনো ব্যাংকের আয়ের এই অংশটা ট্রেজারি গভর্নমেন্ট বিলের ইন্টারেস্ট থেকে এসছে। তো এই জায়গাটা কিন্তু আমরা দেখেছি, যেটুকু পড়েছি ধরেছি, সেটা হচ্ছিল হিস্টোরিক্যালি কোনো ব্যাংক যদি 30%-এর উপরে ট্রেজারি বন্ডের উপর ডিপেন্ডেন্ট হয়, সেইখানে কিন্তু অবস্থা ভালো থাকে না। তো সেটা সামগ্রিক অর্থনীতির উপরে একটা চাপ সৃষ্টি করে। তো এই জায়গাগুলি সরকারকে অ্যাড্রেস করতে হবে। আপনি একটা সেদিনকে সুকুক বন্ড 10.5% ছাড়া হয়েছে, 12 টাইমস মোর সাবস্ক্রিপশন হয়েছে। আপনি চিন্তা করেন যে তাহলে ওই 10.5%-এর সুকুক বন্ডে সে আমাকে কেন লোন দেবে? কেন আমাকে লোন তার মনিটর করতে হয়, আমাকে সবসময় তাদের ওয়াচডগ হিসেবে থাকতে হয় যে আমি মানে ডাইভার্সন করছি কিনা, আমি ঠিকমতো ইউজ করছি কিনা, ঠিকমতো দেবো কিনা, এটা তাদের বিরাট হেডেক। তো সেই জায়গাটাতে আমার মনে হয় সরকারকে ব্যাংকিং সেক্টরে এই জায়গাটায় হাত দিতেই হবে। ব্যাংকের সুদ, মানে যে ঋণের সুদ, তারপরে হচ্ছিল যে এই ক্লাসিফিকেশন ইস্যুগুলি আমরা গভর্নরের সাথে বসেছি, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এইটা অ্যাড্রেস যে সরকার যাতে করেন, তাহলে কিন্তু ব্যবসায়ী বেঁচে যাবে। আমরা তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি, কারণ আমাদের ডিসিশন ব্যাংক কিন্তু আজকে শুধু কেয়ারটেকার গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পলিসি করতে হবে না, সেই কোভিড থেকে শুরু করে উপর্যুপরি একটার পর একটা আসছে। ইউক্রেন রাশিয়ান ওয়ার, মিডল ইস্ট ওয়ার, তারপরে আমাদের কারেন্সি ডিভ্যালুয়েট করছে 43%। আমাদের তো অনেক একটা পোর্শন অফ ক্যাপিটাল আমরা হারিয়ে ফেলেছি। তো তারপরে এই আমার গ্যাসের সংকট, এই সমস্ত মিলিয়ে কিন্তু আমরা কঠিন সময়ের মধ্যে অতিক্রম করছি। এখন আমাদের বেঁচে থাকার দরকার, সেই সাপোর্টটা সরকারের কাছে চাই আমরা, যাতে আমরা ঘুরে দাঁড়াতে। আমরা যে এক্সপ্যানশন তো পরের কথা, আমরা এক্সিস্টিং যে সিস্টেমটাকে আগে আমরা স্টেবল করব, সেটা আমরা যদি সফল হই তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে। বিদেশি বিনিয়োগ কিন্তু আমাদের খুব লজ্জাজনক অবস্থা, খুবই কম। রাইট। তো কারণ হচ্ছে সঙ্গত, তার যথেষ্ট কারণ আছে। কারণ আমরাই যেখানে স্বস্তির মধ্যে নেই, সেখানে বিদেশি থেকে একজন এসে এই রিস্কটা কেন, কীভাবে? তবে এখানে বিদেশি বিনিয়োগ টিনিয়োগের ব্যাপারে কিছু অ্যাড্রেস বাজেট করা হয়েছে, ওয়ান স্টপ সার্ভিসেস, যেটা আমরা অনেক সময় ব্যঙ্গ করে বলতাম যে এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছিল, যখন এই যে বিনিয়োগ বোর্ডের অফিসটা ছিল পুরনো ইয়েতে বাইতুল উল্টো দিকে, তখন আমরা তার নাম দিয়েছিলাম পরে শেষে ওয়ান স্টপ সার্ভিস। তো সেটা যাতে না হয়, এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়েছে ডেট দিয়ে, রেজিস্ট্রেশনের কদিন হবে, তারপরে সেই রূপরেখাগুলো দেওয়া হয়েছে। সংস্কার সুশাসন ইস্যুতে আপনি বাজেটে এনবিআর সংস্কারের যে জোরালো পদক্ষেপ, উদ্যোগ এবং আপনার বাজেট বক্তৃতাও যেভাবে আসছিল, কিন্তু রেজাল্টটা আমরা দেখলাম যে আপনি দায়িত্বে থাকাকালীনই শেষ পর্যন্ত গিয়ে এটার তেমন কোনো আলোচনা আর আসে না। এখন তো নাই, যদি অর্থমন্ত্রী কালকে খানিকটা অ্যাড্রেস করেছেন। ব্যাংক খাতের সংস্কারে কিছু দৃশ্যমান উদ্যোগ আছে, কিন্তু সেই উদ্যোগগুলা কতটা
উপযোগী হিসেবে কাজ করেছে সেটা আমরা শুনলাম। মীর নাসির হোসেন এখনও তিনি ব্যাংক খাতের উপর উদ্যোক্তা হিসেবে আস্থা রাখতে পারছেন না। আপনাদের ক্রাইসিসগুলো আসলে কোথায় কোথায় ছিল? না, মেইনলি কিন্তু আমরা কিন্তু যেই জিনিসের পদক্ষেপগুলো নিয়েছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা এটা যথেষ্ট রেশনাল ছিল। যে ব্যাংক রিঅর্গানাইজেশন, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা, তারপর প্রভিশনের পলিসি কী হবে, এগুলো কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল নর্মসে করা হয়েছে। এই চাপে পড়ে এই যে আমার সময় তো স্ট্রিক্ট ছিলাম সব ব্যাপারে, কমপ্লায়েন্সের ব্যাপারে। অতএব আমরা মনে করেছি এগুলো আমরা করি, হয়তো একটু ইম্প্যাক্টটা পেতে একটু সময় লাগবে, কিছু পেইন, কিছু কষ্ট লাগবে কিছুটা প্রথম বাট আলটিমেটলি সুফলটা পাবে। যেমন এনবিআরের ব্যাপারে কিন্তু একদম ক্লাসিক জিনিস, এনবিআরে যারা পলিসিটা করে তারাই আবার আপনার কালেক্ট করে, তাদের কাছে আপনার ব্যবসাটা ধর্ণা দেয়, অ্যাডজুডিকেট করে। তো এইটা তো কোনো পৃথিবীর কোনো দেশে নাই। আপনার আমেরিকাতে আইআরএস তো পলিসি করে না, কালেক্ট করে। ইন্ডিয়াতে রেভিনিউ সেক্রেটারি কমপ্লিটলি আলাদা, পাকিস্তানে তো আলাদা করেই দিয়েছে ওরা। অতএব আমরা বলেছিলাম দুইটা আলাদা করো, পলিসিগুলো একদম কমপ্লিটলি আপনার অবজেক্টিভ ওয়েতে করবে, ট্যাক্সেবল ক্যাপাসিটি, কমপ্লায়েন্স কার কত, আর কালেক্ট করবে ওরা। এবং এইটা মোটামুটি কিন্তু সবাই কনভিন্সড হয়েছিল, কিন্তু ভেতরে আরও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, করে নাই। এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি মনে করি ওটা বলা না হচ্ছে স্যার করাতে দুইটা বড় সিদ্ধান্ত আপনারা যদি বাস্তবায়ন করে যেতে পারতেন এটা নিয়ে। একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন এবং আরেকটা হচ্ছে এনবিআর এর যেই চূড়ান্ত ইয়েটা আপনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আলোচনাটা এমন জায়গায় চলে গিয়েছিল এটা নিয়ে আসলে আস্থাহীনতার একটা জায়গায় তৈরি হয়ে গেছে। ঠিক আসছে না, এখানে কিন্তু অনেক রকম ইন্টারেস্ট ছিল। একদিক হলো এনবারের অফিসিয়ালরা, একদিক হলো সিভিল সার্ভিসের লোকজন। তারা ভেবেছিল ওখানে চেয়ারম্যান হয়, মেম্বার হয় সিভিল সার্ভিসের, এনবারের লোকজন কেন হবে। এটার মধ্যে অনেক রকম কিন্তু ডায়নামিক্স ছিল ভেতরে, আমরা তো জানি। কিন্তু আমরা লাস্ট পর্যন্ত কিন্তু সমস্ত কিছু নর্মস সব হয়ে গেছিলো, শুধু বাকি ছিল আপনার ম্যান পাওয়ারটা ইসে করা আর ওটা। কিন্তু আনফর্চুনেটলি সেটা শেষ পর্যন্ত করা গেল না, সেখানে তো অনেক রেজিস্ট্যান্স ছিল। এই আপনার ক্যাবিনেট কমিটিতে গিয়েছে, এই 1 মাস পরে ক্যাবিনেট কমিটি মিটিং দিয়েছে, সেখানে আমাদের এইখানে কিন্তু আপনি এটা দেখবেন ওনারা টের পাবেন আস্তে আস্তে। ব্যুরোক্রেটসরা চেঞ্জ কিন্তু সহজে চায় না, ওরা সব সময় স্ট্যাটাস কো। ওরা চাইবে আমার সময় যতটুকু আমার পাওয়ার আছে, যতটুকু আমার ডিসক্রিপশনের পাওয়ার আছে আমরা ভোগ করব, কোনোভাবে চেঞ্জ হয়। সেটা কিন্তু আমি হারে হারে টের পেয়েছি। ফাইন্যান্স মিনিস্টারে এতটা পারে না আমার ওখানে করতে, কারণ যেহেতু আমি বেঁধে যান। অন্য অ্যাডভাইজাররা কিন্তু পদে পদে এটা হিসেব হয়েছে যে যেটা কিছু বললো 1 মাস দেখেন। আমি একজন অ্যাডভাইজার আমাকে বললে জানেন 1 মাস যাবৎ আমার একটা জিনিস আমি চেয়েছি সচিবের কাছে, সে দেয় নাই। আমাকে বলে আপনি একটু বদলি করে দেন ওই সচিবকে। অতএব এই যে চেঞ্জগুলি যদি আমরা না নিয়ে, আমরা তো সেই 1.5 বছর পারবো না, পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসছে। কারণ এটা না হলে কিন্তু যতই সংস্কার বলেন, যতই ইসে করেন, রেজাল্টটা স্যার আসবে না প্রত্যয়। আপনার আরেকটা সিদ্ধান্ত, একটা প্রশ্ন করতেই হয় যে পে স্কেল আপনার সরকারের সময় এটা করা হয়েছে। বলা হয়েছিল যে একটা বড় আর্থিক চাপ, 1,06,000 কোটি টাকা সরকারের বর্তমান যেই সক্ষমতা সেটা দিয়ে আসলে কঠিন মিট আপ করা। কিন্তু আপনি কেন করতে গেলেন? এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট এসেও করতে পারতো। আবার পলিটিক্যাল গভর্নমেন্ট এবার যে সরাসরি বাস্তবায়ন করছে তাও কিন্তু একটা থোক বরাদ্দ রেখেছে, পরে তারা হয়তো যদি বাস্তবায়ন করে ওখান থেকে বরাদ্দটা দিবে। আপনার কি একটা চাপ দিয়ে গেলেন? না না না, চাপ না, আমি বলি এটা খুব এইটার ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট একটা ইসে ছিল, উৎসাহ ছিল। অন্য অ্যাডভাইজাররা খুব বেশি চায় যে মনে হলো না। কারণ এটা হলো কি, আপনি দেখেন সেই 2011 থেকে 15-তে একটা 14-15 থেকে 10-12 বছর কোনো রিভিশন হলে, তারপরে আগে প্রত্যেক দিন আমার কাছে ঝুঁকি ভাতা দাও, ট্রান্সপোর্ট ভাতা দাও, টিফিনের টাকা দাও। রেলওয়েরা বললো যে কত বছর আগে কী ছিল, ওদেরকে এসে করে রেলওয়ে বন্ধ করে দিল। তো এত রকম অ্যাডহক। তারপর প্রাইমারি স্কুলের হেডমাস্টাররা দেখলেন তো একটা গ্রেড চট করে বাড়িয়ে দিতে হলো, তখন অন্য অন্য টিচাররা এসে বলে নার্সরা বলে আমাদের গ্যাজেটেড অফিসার করো। অতএব আমি ভাবলাম যে সব কিছু একবার একটা যে কম্প্রিহেন্সিভ যদি আমি করি, পে স্কেলটা যদি করি। আমরা কিন্তু সার্ভিস কমিশন করি না, আপনি দেখবেন ইচ্ছা করে। সার্ভিস কমিশন কিন্তু অনেক কমপ্লিকেটেড, তাই না? কয়টা ক্যাডার হবে, কমন হবে। আমি ইচ্ছা করে বলতে পে কমিশনটা করব, যাতে করে ইনফ্লেশন, কস্ট অফ লিভিং এটার সম্বন্ধে ইনকর্পোরেট করা যায়। এবং যে পে কমিশনের রিপোর্টটা দিয়েছে কিন্তু অত্যন্ত রেশনাল। এবং আর 2টা কম্পোনেন্ট রিপোর্ট আছে, একটা আর্মিদের করা, মানে আর্মিরা করে জমা দিয়েছে আমাদের কাছে, আর জাজদের। তখন আমরাই বলেছি যে এটা, আমি তখন বলছি 3 ভাগে করা হবে স্ট্যাগার্ড ওয়েতে। সেজন্য কিন্তু আমি 30,000 কোটি টাকা কিন্তু রেখে আসছিলাম ফেব্রুয়ারিতে। আমার ইচ্ছা ছিল তখন ইমিডিয়েটলি করবো, তারপর ভাবলো যে না, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবো।
3 ভাগে করা কিন্তু ডিফিকাল্ট না। একটা প্রশ্ন সবসময় করে যে ইনফ্লেশন বেড়ে যাবে, দ্যাটস নট ট্রু। আপনি স্যার আমার এটা নিয়ে আরেকটা প্রশ্ন আছে, আমি নাসির ভাইয়ের কাছে এনবিআর সংস্কার ইস্যুতে একটু জানবো। ওনারা যে উদ্যোগটা নিয়েছিলেন গতকাল অর্থমন্ত্রী সেই একই সুরে কথা বললেন এবং আজকে উনি সংবাদ সম্মেলনে বললেন যে এনবিআরকে যদি স্বয়ংক্রিয় করা যায় তাহলে তারা মোটামুটি ভালো সেবা দেবে এবং আয়টা বাড়বে। আপনি কি আস্থা রাখতে পারেন অর্থমন্ত্রীর এবারে এসে এনবিআর এখন যে কার্যক্রম, তাদের যেই পলিসি, তাদের যেই অ্যাক্টিভিটিগুলো? ব্যাপারটা ছিল যে এনবিআর এর দুটো ভাগ খুব যৌক্তিক ছিল। আমরা কিন্তু তখন ব্যবসায়ীদের তরফ থেকে গভর্নমেন্টকে সাপোর্ট করেছি যখন তারা আন্দোলনের নাম জানেন, স্যারের সাথে মিটিং করছি, আমরা তাদের সাথে বসছি, মিডিয়েট করার চেষ্টা করেছি। কিন্তু একটা স্যারের একটা কথা খুব মানে ভালো লেগেছে, সেটা হচ্ছিল যে উনি একজন প্রাক্তন আমলা হয়ে আমলাদের চরিত্রে যে বিশ্লেষণ করেছেন, এইটি হলো আসল জায়গা। ব্যুরোক্রেসি এত স্ট্রং হয়েছে ওভার দ্য পিরিয়ড ডিউ টু ইনএফিসিয়েন্সি অফ দ্য গভর্নমেন্ট পিপল, যার জন্যে আজকে ব্যুরোক্রেসির উপর দেশটা একদম নির্ভর করেছে সমস্ত কিছু। তো সেই জায়গার থেকে এই কালচার যদি আমরা চেঞ্জ করে না, পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট থাকতে হবে যে এইটাকে কাউকে একটা স্বস্তিজনক পরিস্থিতি দেয়, তাহলে সরকারও কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। তো সেই জন্য আস্থার জায়গাটা হবে তখনই যখন দেখা যাবে যে পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট প্রপারলি কাজ করছে, যে তারা এটা চায় এবং তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে না, কারণ লট অফ থিংস হ্যাভস টু বি ডান ইন এনবিআর। আপনার ডিজিটালাইজেশন করা দরকার, তারপরে আপনার আজকে আমার কাছে অদ্ভুত লাগে, আমরা এখন যখন বসে আছি টেকনোলজি কোথায় চলে গেছে। আমার পোর্টে একটা মাল আসলে আমি $50 পার টন হয়তো আনলাম, অন্যরা এটাকে বলছে না এটা মিস ডিক্লারেশন, এটা $70 হবে ফাইন পেনাল্টি, ঠিক আছে। আমার তো ইয়েতে চ্যাট জিপিটি চাইলে আমি যে কোনো দেখতে পারি এটা। যান, ইয়েতে যান, ডিপসিকেতে যান, the officer can immediately find out what is the transaction price. এই জন্য যে ভোগান্তি, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। টার্ন আউট টাইম আমার বেড়ে যাচ্ছে, 5 দিন আমার ফ্রি টাইম, 5 দিনের পরে আমাকে ড্যামারেজ দিতে হচ্ছে, পোর্ট চার্জ দিতে হচ্ছে এক্সট্রা। এই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে স্ট্রিমলাইন না করতে পারলে আমরা কিন্তু মানে সেরকম সুফল পাবো না। আজকে অর্থমন্ত্রী বলেছেন যে যদি আমরা পে স্কেল বাস্তবায়ন করি বা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ে তাহলে সেবার মান বাড়বে এবং দুর্নীতি কমে আসবে। দুর্নীতি আছে কিনা আমি জানি না, যদি থাকে আপনি বিশ্বাস করেন কিনা এটা? আমি আংশিকভাবে বিশ্বাস করি, কারণ একটা লোক যখন সরকারি যখন চাকরি করবে তার যে বেতন ভাতাদি মানে অ্যাটলিস্ট তার ফ্যামিলিকে ডিসেন্টলি মেনটেন করার তো তাকে সেটা দিতে হবে। অতএব সে দেখছে যে বেশ কষ্ট হয়, বেতন ভাতাদি যথেষ্ট না, তখন অনেকে যারা সৎ আছে তারা কষ্ট করে সে করে, তাই না? হয়তো বিকেলবেলা টিউশনি করে, এটা সেটা করে অন্যরকম। কিন্তু আর যারা অসৎ তাদের যতই বেতন বাড়ান তা কোনো আসে যায় না। তো ওটা বিভিন্ন ক্লাস। অর্থাৎ আমি মনে করি এইটা একটা নেসেসারি কন্ডিশন, নট সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট না এই জন্য যে এটা দিলে তারপরে যদি আপনি যে কর্মচারীদের ভালো কর্মচারী নিয়োগের সময় যদি কোনো রকম বায়াস না থাকে, ভালো লোক যদি নিয়োগ করেন, তারপরে আপনি তাদের মনিটর করেন, তাদের প্রমোশন এবং অন্যগুলি যদি আপনার যৌক্তিকভাবে করেন, ডেফিনেটলি আপনি অনেক বেটার হবে। কিন্তু শুধু বেতন বাড়িয়ে দিলেন তবে আর কোনো কিছু করলেন না, তবে কিন্তু সে বেতনটাও নিল সাথে সাথে অন্য এসব করলো। অর্থাৎ এইটা আমি সে নম্বর সাফিসিয়েন্ট না। তবে এটা দরকার ছিল, কারণ অনেকেরই আপনি যারা একদম নিম্ন, যারা আপনি জানেন 9,000 10,000 টাকা পায় কোনো রকমভাবে, অথচ পার্শ্ববর্তী দেশে কিন্তু প্রত্যেক বছর বাড়ে। ইন্ডিয়াতে একদম লোয়েস্ট পে হলো 16,000 টাকা পায় ইন্ডিয়ান রুপি, আমাদের এখানে পায় 11-12,000 টাকা। তো আমি ওই ক্যালকুলেট করে পে কমিশনের রিপোর্টে কিন্তু ওইভাবে রিফ্লেক্ট করা হয়েছে। অর্থাৎ আমার মনে হয় এটা ঠিক আছে, দুর্নীতিটা কমবে। তবে দুর্নীতিটা শুধু খালি পে করে দিলেই হবে না, এটার সাথে আমার অন্য সিস্টেম বাট এনকারেজমেন্ট, মানে সরকারের কর্মচারী যারা করে তারা কিন্তু মোটামুটি এখন তো দেখবেন যে কোয়ালিটি যারা ইয়াং যারা মিডল ইস্টে তাদের কিন্তু কোয়ালিটি অনেক ভালো। স্যার আপনি বাজেটের সময় সবসময় একটা কথা বলছিলেন যে আমি একটা বাস্তবমুখী বাজেট দেবো যাতে বাস্তবায়ন করা যায়। আপনারটা বাস্তবমুখী যদি হয়, যদিও এখনো পর্যন্ত বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়ে গেছে, এই বাজেটটা কি তাহলে কাল্পনিক? এটা কাল্পনিক না, তবে আমি বলবো আমাদের বাজেটটা সবচেয়ে খুব কম ছিল বাজেট এসে, এবং এডিপিও কম ছিল। ইচ্ছা করে আমরা এডিপিটা কম করি, তাও তো আমরা করতে পারি না পুরোপুরিটা। আর রাজস্ব ব্যয় তো হচ্ছেই।
আমাদেরটা মোটামুটি যে একেবারে, আর রেভিনিউ শর্টফল তো ছিলই সব সময়, এটা ওই দিকটাতে আমরা আহরণটা করতে পারিনি। কিন্তু এইবার যেটা করেছে এটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। মানে আমার দিক থেকে যেটা বাস্তবমুখিতা, যেটা আমি বলেছি, এইবারের বাজেটটা একটু দূরে বাস্তবমুখী থেকে। মানে মানে আমার দিকে ধরেন 70-80% বাস্তবমুখী, এটা আমি বলি 60%-এর বেশি না। এটা ডিফিকাল্ট হবে এটাকে করা। তবে হ্যাঁ, এটা একটা সুবিধা হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট তো, তারা যদি প্রায়োরিটি জায়গাটা যদি সে করে, যেটা ওনারা বললেন ব্যবসা বাণিজ্য, তারপরে ইনকাম ইনইকুয়ালিটা, কৃষি, কর্মসংস্থান, এই কটা করলে কিন্তু বাকিগুলো হোক আর না হোক, কোথায় রাস্তা হবে, ছোটোখাটো জিনিস নিয়ে নাড়াচাড়া করা। যদি গভর্নমেন্ট একটা প্রবলেম হয় কি, পপুলিস্ট গভর্নমেন্ট ছোটোখাটো ওই যে লেজ নিয়ে নাড়াচাড়া করে। আমি সাধারণত বলে লেজ নিয়ে নাড়াচাড়া করে, ইউ টেক দ্য বুল বাই দ্য হর্ন। মানে আপনার আসল জিনিসগুলো, মোটা দাগের জিনিসগুলো করেন, অটোমেটিক্যালি এসে হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিই, যখন হাইওয়ে যখন করেন, ডেফিনেটলি আশেপাশে কিন্তু এমনি ডেভেলপ করে, তখন জায়গায় জায়গায় রাস্তা করতে হবে, এখানে প্রত্যেক জায়গায় এলজিটি করে, প্রত্যেক জায়গায় করে, সেটা লাগবে না। লোকজন কিন্তু আলটিমেটলি কিন্তু ইসে হয়ে যাবে। অর্থাৎ এরকম ইনফ্রাস্ট্রাকচার, এরকম যে টেকনোলজি, এই যে উনি জন্য পোর্টের ব্যাপার তো এনবিআর থেকে তো অনীহা, ওরা তো মডার্নাইজ করতে চায় না। আপনি দেখেন, আমি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করলাম, একেবারে জোর করে অ্যানাউন্স করে যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এইটার প্রজেক্টটা কিন্তু 5 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়ে রেখেছে। আমি আসার পরে ওয়ার্ল্ড ব্যাংক বলে, তোমাদের এনএসডব্লিউ করছো না, কী ব্যাপার? কিন্তু ওরা এনবিআর করবে না, আগ্রহী না। তো অতএব এই চেঞ্জগুলি যদি আনে, এখন গভর্নমেন্ট কিন্তু এই চেঞ্জগুলো আনতে পারে টেকনোলজিতে, তবে ডেফিনেটলি আমি যে বাকিগুলো যে ফ্রিলস ওগুলো বাস্তবায়ন না করলেও, আমি যেটা বলি 60-70%, সেটা কিন্তু আলটিমেটলি লোকের মনে সেটা হবে যে হ্যাঁ, প্রায় 100% আমাদের একটা বাস্তবায়ন। নাসির হোসেন, ব্যবসায়ী নেতা হিসেবে একটা জানবার বিষয়, অর্থমন্ত্রী পুরো বাংলাদেশকেই কর জালের মধ্যে আনার একটা মোটামুটি উদ্যোগ নিয়েছেন। তিনি সব পর্যায়ের ব্যবসায়ী, খুচরা যারা, তাদেরকেও 1002 টাকা যাতে কর নেওয়া যায়, এরকম একটা সিস্টেম আছে। তিনি ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে বিআইন বাধ্যতামূলক করা বা টিআইন ব্যাংক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, এতে কি আমাদের আয় হয়তো কিছুটা বাড়বে, কিন্তু যেই কর নিয়ে ভীতিটা, সেটা কি দূর হবে? ব্যবসায়ীদের মধ্যে নতুন কোনো দুশ্চিন্তা আবার তৈরি হবে কিনা? আসলে যে জিনিসটা হচ্ছিল, আমরা তো যারা কর দিতে সক্ষম তাদের বেজের মধ্যে আনতে পারছি না, তো সরকারের তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তো এইখানে করলে হবে কি, যেটা মানে 0.2 বোধ হয় 1002 টাকা, 1002 টাকা হয়েছে, এটা খুব বড় না। কারণ না, এটা যদি ইফেক্টিভলি করা যায় তাহলে জালটা কিছুটা প্রসারিত হবে এবং সরকারকে আরও ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে, আমি একটা জিনিস বলি, যখন এনবিআর থেকে যারা ট্যাক্স কালেক্ট করেন, ডিসিটি বা তাদের একটা লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হয় যে তাকে টাকার অঙ্কে, কিন্তু ওইখানে যদি পাশাপাশি দুটো আলাদা করা যেত, যে এক্সিস্টিং ট্যাক্স পেয়ার থেকে তুমি এত পার্সেন্ট নতুন ট্যাক্স তাহলে একটা সুফল পাওয়া যেত, সেটা করা হয়নি। যার জন্যে তারা তো যারা ট্যাক্স দিচ্ছেন তাদের উপরেই পর্যন্ত হচ্ছে। এবং আপনি ইনকাম ট্যাক্সে দেখেন, ইট ইজ মোস্ট অফ দ্য কেসেস ইট উইল গো আপ টু 35%। 3 কোটি টাকার উপরে যাদের আয় তাদের কিন্তু আরও 5% ট্যাক্স, 35% ট্যাক্স। আমাদের দেশের মতো ইকোনমি যেখানে ইজ নট এ সোশ্যাল ইকোনমি, তো সেখানে 35% ইজ হিউজ। তো এই জায়গাগুলি রয়েছে। সেই জন্যে ব্যাপারটা ছিল যে আপনার এই যে উদ্যোগটা নিয়ে এসেছে, যে উৎসের করটাকে আপনার রেশনালাইজ করবে, আর করের আমি মনে করি যে যেগুলি নতুন কর আসছে, আমরা ডিটেল, আমি অর্থবিলটা সম্পূর্ণ পড়তে পারিনি, কালকে রাতে পেয়েছি, তো আরও একটু দেখলে হয়তো বুঝতে পারবো যে কোন জায়গায় ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু ওভারঅল যদি দেখি, এই বেসটা না বাড়ালে কোনোদিন ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে না। 6-4.5% ট্যাক্স জিডিপি দিয়ে আপনি করবেনটা কি? তারপরে যদি সরকার এবার আরও 3% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছেন, 9% যাচ্ছে, ইটস ডিফিকাল্ট। মানে প্রাইভেট সেক্টর ওভারনাইট করা। ক্রেডিট গ্রোথের এখন যে অবস্থা, আপনারা কি আসলে ব্যাংক থেকে ঋণ নিতে, মানে কেন এত অনীহা, কেন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ওই সূচকটা নেমে? কারণ আছে একটা হচ্ছিল যে ইনভেস্টমেন্ট কমে গেছে, ব্যবসা কমে গেছে, সেজন্য চাহিদা কমে গেছে কিছুটা। আরেকটা দিক ছিল যে আমি বললাম না যে মানে ব্যাংক এমনভাবে কস্ট অফ ফান্ড, না, কস্ট অফ ফান্ড 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এমনভাবে মানে ডিউ ডিলিজেন্স থেকে আরম্ভ করে সব মনে হচ্ছে যেন একদম নতুন করে, বললাম না, ধরে আনতে গেলে বেঁধে আনছে এই অবস্থা।
এইখানে কিন্তু একটা কালচারাল একটা ইয়ে হয়েছে, পরিবর্তন দরকার। পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা সঠিক জায়গায় আনতে হবে এবং হয়ে যাবে যদি এই গভর্নমেন্ট ট্রেজারি বিল এবং গভর্নমেন্ট বন্ডের এরকম ঢালাওভাবে ব্যাঙ্কগুলি তাদেরকে আর্নিং যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তারা তাদের প্রয়োজনে কিন্তু তখন এটা এক্সপ্যান্ড করবে। এই জিনিসটা আমরা চাই আর কি। আমরাও সে প্রত্যাশা করি। স্যার, একেবারে শেষ প্রশ্ন, ছোট করে যদি একটু বলতেন, গ্রোথ টার্গেট নিয়ে আপনার অবজারভেশনটা কি? 6.5% মাননীয় অর্থমন্ত্রী। আমার মনে হয় এটা কিছুটা অ্যাচিভেবল, একেবারে একদম আউট অফ দ্য মার্ক হবে না। 6.5% হলে 6। এটার তো এমফেসিসটা বেশি দিতে হবে যেখানে যেখানে আপনার গ্রোথ পটেনশিয়ালটা, বিশেষ করে এসএমইতে, যেখানে লেবার ইন্টেন্সিভ অ্যাবজর্পশন প্লাস টেকনোলজিও, এইটাতে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু খুব লো, বড় বড় ইন্ডাস্ট্রি, আর বাকি কিন্তু মাঝখানে নাই। আর আমরা এবং চলে এবার যাচ্ছি- কিন্তু industrial আর growth আমরা কমেছে, ট্রেড স্যার। ট্রেড মানে মার্কেন্টালিস্ট ইকোনমিতে চলে যাচ্ছে। আমাদের ধারণা আমরা সিঙ্গাপুর হংকং হবে, এটা পনেরো পসিবল না। আপনার ইন্ডাস্ট্রিয়াল বেস করতে হবে। অতএব এটা যদি করেন স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল মিডিয়াম মানে একদম ওই চিরামুড়ি ভাজার ওগুলো না, মডার্ন টেকনোলজি সে করবেন এবং দেখবেন তাতে এমপ্লয়মেন্ট বাড়বে, ভ্যালু অ্যাডিশনও বাড়বে। মানে প্রোডাক্টিভ সেক্টরে একটু বেশি ইনভেস্ট করেন, তখন ডেফিনেটলি আপনি গ্রোথ কিন্তু এটা পাবেন। আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সরাসরি এসে আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করার সুযোগ পাবো। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর বিশেষ এই আয়োজন। ভালো থাকবেন সবাই।